সালাম আলাইকুম রহমতুল্লাহ। আমি এইচ এফ ফারুক হোসাইন, অনলাইন মাদ্রাসা গাইডলাইন সিরিজে সবাইকে স্বাগত জানাচ্ছি। এটি আমাদের সিরিজের 12 নম্বর ভিডিও। তার আগে 11 নম্বর ভিডিওতে আমরা দেখিয়েছিলাম ফেসবুক অ্যাড ও পোস্ট কীভাবে করবেন। আজকের ভিডিওতে আমরা দেখব নিজের টিম তৈরি করুন, মাদ্রাসা বড় করুন। তো আজকের এই ভিডিওতে আমরা ইনশাল্লাহ এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। তার আগে সবাইকে একটা বিষয় জানাচ্ছি, আপনাদের যাদের এই সুন্দর পিডিএফ প্রেজেন্টেশনের প্রয়োজন, আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ কমিউনিটি যুক্ত হয়ে যাবেন। সেখানে আমরা সম্পূর্ণ ফ্রিতে আমরা এই পিডিএফ প্রেজেন্টেশনটি দিয়ে দেবো ইনশাল্লাহ। আচ্ছা, যদি আমরা প্রথম আজকে কথা বলি, আমরা কখন নতুন শিক্ষক আমরা আমাদের প্রতিষ্ঠানে নিয়ে আসবো। একটা মাদ্রাসা অনলাইনে যখন আপনি মাদ্রাসা করবেন, তখন আসলে আপনাকে চিন্তা করতে হবে যে সেটা কীভাবে বড় করবো, দিন দিন কীভাবে বড় করা যায়, সেটা সবসময় আপনার মাইন্ডসেটে রাখতে হবে। এতে করে কী হবে, আপনি আপনার প্রতিষ্ঠানের জন্য কাজ করবেন, কাজ করলেই হচ্ছে অগ্রগতি হবে। আর যখনই আপনার প্রতিষ্ঠান অগ্রগতি হবে, তখনই হচ্ছে আপনি সেটাকে কীভাবে বড় করবেন, সেটাকে কীভাবে আপনি টিম বিল্ড করবেন, তখনই এই সমস্ত চিন্তাভাবনা নিয়ে আসবে। সেজন্য সঠিক সময়ে যদি টিম আপনি করতে পারেন, তাহলে আপনার প্রতিষ্ঠান খুব শীঘ্রই কী হবে, গ্রো হবে। তো আজকের ভিডিওতে আমরা এই বিষয়টি নিয়ে কথা বলবো। দেখেন, প্রথমে যে বিষয়টি নিয়ে কথা বলবো, আপনি কখন টিম নিয়ে আসবেন। টিম যখন নিয়ে আসবেন, তারপর হচ্ছে কীভাবে আপনি টিম চুজ করবেন, শিক্ষক কীভাবে খুঁজবেন, তারপর তাদের ট্রেনিং কীভাবে করাবেন, তারপর হচ্ছে আয়ের ভাগ কীভাবে আপনারা করবেন, কাকে কীভাবে কত টাকা দেবেন, কীভাবে আপনারা হচ্ছে প্রতিষ্ঠান পরিচালনা করবেন, এই সম্পূর্ণ বিষয়টা আজকের এই ভিডিওতে আমরা ইনশাল্লাহ স্টেপ বাই স্টেপ আলোচনা করব। আমরা যদি প্রথমে দেখি কখন নতুন শিক্ষক নিয়ে আসবেন, দেখেন সঠিক সময়ে টিম বাড়ানোই হচ্ছে স্কোলিংয়ে চাবিকাঠি। ঠিক আছে, তো দেখেন এখানে প্রথম হচ্ছে আপনি কখন বুঝতে পারবেন যে এখন আমার প্রতিষ্ঠানে শিক্ষক নিয়ে আসা প্রয়োজন বা আমি একটা টিম বিল্ড করা প্রয়োজন। এটা হচ্ছে যখন দেখবেন যে আপনি ক্লাস করাচ্ছেন, 10টা স্টুডেন্ট হয়ে গেছে, এখন না নিতে পারতেছেন না স্টুডেন্ট, বা আপনার হচ্ছে এখন নতুন স্টুডেন্ট আসতেছে, আপনি আর টাইম পাচ্ছেন না। তখন হচ্ছে আপনি কী করবেন, আদার্স চিন্তা করবেন যে নতুন একজন শিক্ষক এনে আপনি তাদের মাধ্যমে আপনার পাঠাদান কি কার্যক্রম চালু রাখার জন্য। ঠিক আছে, যখন দেখবেন যে না আমি আর স্টুডেন্ট নিতে পারতেছি না, আমার এখন স্লট ফুল হয়ে গেছে, তখন আপনি কি করবেন, একজন শিক্ষক আনার চিন্তা ভাবনা করতে পারেন। প্লাস পাশাপাশি আপনার ক্লান্তি অনুভব হচ্ছে, যেমন 10 জন 15 জন 20 জন, মানে একটা ক্লাসের পর একটা ক্লাস, একটা ক্লাসের পর একটা ক্লাস, যখন আপনি মনে করবেন এমন কোনো সিচুয়েশন আপনার এসে পড়ছে, তখন আপনি চাইলে কি করতে পারেন, নতুন শিক্ষক আপনি এখানে নিয়ে আসতে পারেন। এতে করে আপনার লাভ হবে। কিন্তু যদি না নিয়ে আসেন, তাহলে আপনার কোয়ালিটি কমতে থাকবে, আপনার হচ্ছে যে ব্র্যান্ড ভ্যালু সেটা আপনার কমতে থাকবে, আপনার সার্ভিস যে সুনাম রয়েছে সেটা কি মানুষের দিন দিন আপনার থেকে দূরে সরে যাবে। যদি আপনি ওই 10 জনের পর আরও আপনি নিজে নিয়ে পড়াতে চান, বা 15 জন 20 জন হয়ে গেছে, তখন আপনি চিন্তা করতেছেন আমিও পড়াই, সমস্যা কি, তখন আপনার ক্লাসের কোয়ালিটির মান খারাপ হবে, আপনার হচ্ছে মানে নিজে ক্লান্তি অনুভব হবে। সব কিছু মিলিয়ে আপনি হচ্ছে কি করবেন, একটা টিম বিল্ড করার ট্রাই করবেন, তখন এতে করে আপনার লাভ হবে। দেখেন কতজন হলে আপনি টিম আনবেন, এখানে আমি আবার এখানে লিখেও দিয়েছি, মিনিমাম 15 থেকে 20 জন স্টুডেন্ট যখন হবে আপনার, তখন আপনি চিন্তা করতে পারেন যে না আমি এখন আমার হচ্ছে টিম বিল্ড করতে হবে। ঠিক আছে, এতে করে কি হবে, এতে করে আপনার প্রতিষ্ঠান, তখন আপনি এখন তো আপনি এককভাবে পড়াচ্ছেন, তখন আপনার প্রতিষ্ঠান করা হবে আর কি। ঠিক আছে, তখন আপনার কি হবে, প্রতিষ্ঠান করা হবে। মনে করেন আপনি 10 জন স্টুডেন্ট পড়াচ্ছেন, এখন আপনার মোটামুটি একটা কি আছে, বাজেট আছে, আপনি হচ্ছে একটা প্রতিষ্ঠান চালু করলে সেখানে আপনি কি করতে পারবেন, আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে, এখন আপনি ওই টাকা দিয়েই সেখানে আপনি কি করতে পারবেন, কাজ করতে পারবেন। ঠিক আছে, তখন আপনি গিয়ে নতুন টিম বিল্ড করার চেষ্টা করবেন, যখন আপনি এই বিষয়গুলো বুঝতে পারবেন, যখন বুঝতে পারবেন যে আপনার মাসে মাসে ইনকাম আসতেছে, নিশ্চিত ইনকাম আসতেছে, যে আপনি যদি 10 স্টুডেন্ট কন্টিনিউ থাকে 3 মাস 4 মাস থাকে, তখন তো আপনি বুঝতে পারবেন যে না এখন থেকে আমার কি হবে, আমার আয় আসতেছে নিয়মিত, কোনো সমস্যা নেই। তখন হচ্ছে আপনি টিম বিল্ড করলে আপনার জন্য বেটার হবে আর কি। তখন হচ্ছে বেটার টাইম, যখন আপনার নিশ্চিত প্রত্যেক মাসে কি হবে, আয় আসতে থাকবে, তখন আপনি স্বপ্ন দেখবেন যে না এখন তো আমার যেটা আয় আসতেছে, প্রতিনিয়ত হচ্ছে আমার একটা কি ইনকাম জেনারেট হচ্ছে এখান থেকে, তাহলে এখন আমি আরো একটু বড় করি আমার প্রতিষ্ঠানটা, আরো একটু প্রচার করি। হ্যাঁ, তখন হচ্ছে কি আরো বড় স্বপ্ন গড়তে থাকবেন সেখান থেকে। ঠিক আছে, যদি মনে করেন যে না আমি একাই পড়াবো, আমি আর এটা বড় করবো না, 10 জন নিয়ে আমি স্যাটিসফাইড, তাহলে অন্য হিসেবে ভিন্ন কথা। কিন্তু যখন আপনার 10 জন হয়ে যাবে, তখন হচ্ছে আপনি চিন্তা করতে হবে কিভাবে 20 জন করবো, কিভাবে 50 জন করবো, কিভাবে 100 জন করবো। হ্যাঁ, তখন হবে গিয়ে আপনার হচ্ছে মাদ্রাসা বিল্ডিং একটা সিস্টেম, আর ব্র্যান্ড ভ্যালু বাড়বে, তখন ব্র্যান্ড তৈরি করতে পারবেন আর কি তখন। ঠিক আছে, তারপর হচ্ছে দেখেন যাদেরকে আপনি নিয়ে আসবেন আপনার প্রতিষ্ঠানে, যাদেরকে আপনার প্রতিষ্ঠানে নিয়ে আসবেন সহকারী শিক্ষক হিসেবে, তাদের ভূমিকাটা কি থাকতে পারে, তাদেরকে হচ্ছে নতুন স্টুডেন্টদের ক্লাস নেবেন তাদেরকে দিয়ে। হ্যাঁ, প্রাথমিক অবস্থায় তাদেরকে দিয়ে নতুন স্টুডেন্টদের ক্লাস নেবেন। ঠিক আছে, আপনি হচ্ছে সিনিয়র ও ম্যানেজমেন্টের যে কাজগুলো সেগুলো হচ্ছে আপনি তখন সামলাবেন। আর যে শিক্ষক আপনি নিয়ে আসলেন, তাকে হচ্ছে নতুন স্টুডেন্ট বা আপনার যারা স্টুডেন্ট আসবে তাদেরকে দিয়ে দিতে পারেন ওই শিক্ষককে। ঠিক আছে, ওস্তাদকে তাদেরকে দিয়ে দিতে পারেন। ঠিক আছে, তারপর হচ্ছে যে গ্রুপগুলো আপনি গ্রুপ ক্লাস থাকবে, সেখানেও কি তাকে বসিয়ে দিতে পারেন। ফর এক্সাম্পল আমি যদি বলি যে আপনার কাছে আপনার 5টা স্টুডেন্ট আছে, এখন আপনার মনে হচ্ছে যে না আমি এখানে আরও 5 জন স্টুডেন্ট আমার বাড়তি আছে বা নিয়ে আসবো, তাদের জন্য আমি একজন শিক্ষক রাখি।
ঠিক আছে, তখন আপনি তাকে নিয়ে এসে আপনি তাকে প্রথমে প্রাথমিক অবস্থা আপনি গ্রুপে দিতে পারেন, দিয়ে তাকে টেস্ট করতে পারেন কি কন্ডিশন। হ্যাঁ, এতে করে দেখা যাচ্ছে যে আপনার মানও ঠিক থাকবে, মানও বজায় থাকবে, প্লাস হচ্ছে আপনি বুঝতে পারবেন শিক্ষক কেমন পড়াচ্ছে। ঠিক আছে, তখন হচ্ছে কি আপনার সময় বাঁচবে, আপনার আদার্স একটা সময় পাবেন। তখন গিয়ে আপনি কি করতে পারবেন, তখন গিয়ে আপনি আপনার প্রতিষ্ঠানের জন্য ভাবতে পারবেন, ম্যানেজমেন্টের যে সিস্টেমগুলো আছে সেগুলো বিল্ড করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা, তো আপনি সহকারী শিক্ষক যখন নিয়ে আসছেন তখন হচ্ছে তারপরে গিয়ে আমরা হচ্ছে কি টিম বিল্ডের সুবিধা কি কি আছে সেই বিষয়টা যদি আমরা দেখেন, 100 জন প্লাস স্টুডেন্ট আপনি যদি টিম দিয়ে কাজ করেন 100 প্লাস স্টুডেন্ট আপনি সেখানে নিয়ে আসতে পারবেন। কিন্তু আপনি যদি একা চলেন তাহলে আপনি 100 যত দূরের কথা 10 জনের বেশি আপনি একটা কোনো রকমই আপনি কি কোয়ালিটিফুল ক্লাস দিতে পারবেন না। সুতরাং সবসময় টিম বিল্ড, যখন আপনি একটা অবস্থানে চলে যাবেন তখন টিম বিল্ড নিয়ে ট্রাই করবেন। হ্যাঁ, এতে করে আপনার হচ্ছে আপনি অনেক অধিক স্টুডেন্ট আপনি পড়াতে পারবেন, সার্ভিস দিতে পারবেন, প্লাস পাশাপাশি হচ্ছে আপনি কি করতে পারবেন, আপনার আয় কয়েক গুণ বেড়ে যাবে তখন। হ্যাঁ, যখন মনে করেন আপনি 5টা শিক্ষক এনে তাদেরকে হচ্ছে যদি আপনি 5 জন করে স্টুডেন্ট দেন, 5 25 জন স্টুডেন্ট আপনি তাদেরকে দিয়ে দিলেন, অবশ্যই তাদের একটা সম্মানই থাকবে, তাদের একটা হচ্ছে স্যালারি থাকবে, সেটা হচ্ছে আমরা নিচে আলোচনা করবো সেই বিষয়গুলো নিয়ে। ঠিক আছে, তো যেটা বলতে চাইছিলাম, মনে করেন আপনার আয় কয়েক গুণ বেড়ে যাবে। হ্যাঁ, তারপর হচ্ছে একা অসুস্থ হয়ে পড়লে আপনি মনে করেন কাউকে নিয়ে আসলেন, আপনি একা অসুস্থ হয়ে গেলে আপনার ক্লাসও কি চলবে না, কিন্তু যখন টিম থাকবে টিম সিস্টেমে আপনাকে কি ক্লাস চালিয়ে নেবে। ঠিক আছে, তখন হবে, এখন হচ্ছে আপনার নিজস্ব একটা মাধ্যম, তখন হচ্ছে কি প্রতিষ্ঠানের একটা মাধ্যম, একটা প্রতিষ্ঠান হিসেবে তখন আপনি কি হতে পারবেন, পরিচিত হতে পারবেন সবার মাঝে। যেমন আমরা যদি দেখি অনেক এখন অনলাইন মাদ্রাসা করতেছে, খুব ভালো ভালো তারা অবস্থানে চলে গেছে, তাদেরগুলো হচ্ছে একটা প্রতিষ্ঠান। আর এককভাবে যারা শুরু করে 2 জন 3 জন 5 জন, এগুলো কোনো প্রতিষ্ঠান না। ঠিক আছে, সুতরাং আপনি যখন একটা 4-5 জন স্টুডেন্ট পড়াচ্ছেন তখন আপনি চিন্তা করতে হবে যে কীভাবে বাড়াবো, কীভাবে টিম বিল্ড করবো, তারপর হচ্ছে কি আপনি ধীরে ধীরে আপনার মাদ্রাসা বড় করতে পারবেন। আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, এখন আমরা যদি তারপরের বিষয়টা দেখেন, পরের বিষয়টা হচ্ছে আমরা কাদেরকে নিয়ে আসবো আমাদের সাথে, নির্ভরযোগ্য শিক্ষক কথাই খুঁজে পাবো। এখন অনলাইনে বর্তমানে আমরা যা দেখি, অহরহ মানুষ কোরআন পড়াতে যাচ্ছে অনলাইনের মাধ্যমে, অনেক আলেম আছে, আপনারা অনেকেই আছেন যে অনলাইনে কোরআন পড়াতে যাচ্ছেন, কিন্তু আপনারা কি পারেন না, আপনারা হচ্ছে গুগল মিট পারেন না। অনেকেই ক্ষেত্রে আমি দেখি এই বিষয়টা যে আমাকে টিউশনে দেন, কিন্তু দিন শেষে দেখি তারা যদি বলে একটা গুগল মিট লিঙ্ক ক্রিয়েট করে আমার সাথে একটু মিটিং করেন, অনেকেই পারে না কিভাবে করবো। ঠিক আছে, তারা তখন বলে যে কিভাবে করবো। তো এটা আসলে এই বিষয়গুলো যদি আপনারা না শেখেন, এগুলো শেখার মাধ্যমে আপনাকে শিখতে হবে, তারপর আপনারা এই কাজে নামবেন আশা করি। আচ্ছা, এখন দেখেন আমি যদি বলি যে আপনারা কোথায় শিক্ষক খুঁজে পাবেন, প্রথমেই যদি আপনি ভুল শিক্ষক আনলে আপনার স্টুডেন্ট হারাবেন, তাই আপনারা সবসময় এই বিষয়টা সতর্ক থাকবেন, ভুল কোনো শিক্ষক যাতে আপনার প্রতিষ্ঠানে না আসে। ঠিক আছে, যদিও না বুঝে না পারে তাদেরকে শিখিয়ে হলেও কি করবেন, আপনি আপনার সাথে রাখবেন, কিন্তু যাতে ভুল কোনো শিক্ষক আপনার প্রতিষ্ঠানে না আসে সেটা দিকে সর্বোচ্চ লক্ষ্য রাখবেন। ঠিক আছে, আচ্ছা, কোথায় খুঁজবেন হচ্ছে আপনি ভালো শিক্ষক। দেখেন, প্রথমত হচ্ছে আপনি পরিচিত যে প্রতিষ্ঠানগুলো রয়েছে বা পরিচিত আপনার পরিচিত মানুষজন রয়েছে তাদের সাথে কি করবেন, তাদের সাথে আপনি হচ্ছে কথা বলে, যদি এমন কেউ থাকে তাহলে তাদের মাধ্যমে আপনি কি আপনার প্রতিষ্ঠান নিয়ে আসতে পারেন, সমস্যা নেই। ঠিক আছে, তারপরে সেখানেও যদি না পাওয়া যায় তাহলে হচ্ছে ফেসবুক গ্রুপে আপনি এখানেও পেতে পারেন, ফেসবুক গ্রুপে আপনি এখানেও বিজ্ঞাপন দিতে পারেন চাইলে। ঠিক আছে, তারপর হচ্ছে আপনি হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে, যেমন আমাদের একটা কমিউনিটি আছে, সেখানে বিজ্ঞাপন দিলেই অনেক শিক্ষক, সেখানে বিজ্ঞাপন দিতে হয় না, বেসিক্যালি এমনিতে অনেক শিক্ষক আমাদের সাথে যোগাযোগ করে প্রতিনিয়ত। ঠিক আছে, চাইলে ওই সমস্ত অনেক হোয়াটসঅ্যাপ কমিউনিটি রয়েছে, সেখানে আপনি তাদেরকে পেয়ে যাবেন, সেখান থেকে আপনি বাছাই যাচাই করে আপনি কি করতে পারেন, আপনি তাদেরকে আপনার সাথে যুক্ত করতে পারেন। তাও যদি না হয় তাহলে পরিচিত কেউ থাকলে তাদের রেফারেলের মাধ্যমে আপনি চাইলে নিতে পারেন। যেমন আপনার কোনো বন্ধু আছে, তাকে বলতে পারেন যে তোমার কাছে এমন পরিচিত কেউ আছে কিনা যে আমাদের প্রতিষ্ঠানে কি আমাদের সাথে অনলাইনে কোরআন পড়াবে বা হচ্ছে আমাদের সাথে কাজ করবে, এমন কেউ থাকলে বিশ্বস্ততার সহিত তাদের সাথে আপনি কি আপনার প্রতিষ্ঠান নিয়ে আসতে পারেন। ঠিক আছে, আচ্ছা, এখন দেখেন যদি আমরা যোগ্যতার বিষয়টা দেখি, এখানে কি কি যোগ্যতা দেখবেন। আপনার প্রতিষ্ঠান যখন একটা শিক্ষক আসবে অবশ্যই তার যোগ্যতা আপনাকে আগে জানতে হবে, বুঝতে হবে, অ্যান্ড দেন হচ্ছে ডিসিশন নিতে হবে। সর্বপ্রথম আমরা যদি দেখেন কোরআন শরীফ শুদ্ধ আছে কিনা, তার তেলাওয়াত কতটুকু শুদ্ধ, এই বিষয়টা আপনি একটু দেখবেন। তারপর হচ্ছে তাজবিদ জানে কিনা, তাজবিদের যেই সিস্টেমগুলো রয়েছে সেগুলো পরিপূর্ণভাবে পারে কিনা, জানে কিনা। অবশ্যই যারা আলেম হাফেজ তারা তো অবশ্যই জানে বিষয়গুলো। তারপর আপনি আপনার জায়গা থেকে আপনি একজন প্রতিষ্ঠাতা হিসেবে আপনি তাদের এই বিষয়গুলো কি লক্ষ্য রাখতে হবে। ঠিক আছে, তারপর হচ্ছে ইম্পর্টেন্ট আরেকটা বিষয় হচ্ছে অনলাইনে পড়াতে পারবে কিনা। ওই যেটা বললাম, অনেকেই জুম খুলতে পারে না, মিট খুলতে পারে না, গুগল লিঙ্ক ক্রিয়েট করতে পারে না। ঠিক আছে, তো ওই বিষয়টাও যদি আপনি যাচাই না করেন তাহলে কিন্তু আপনি তাদেরকে দিয়ে প্রাথমিক অবস্থায় কাজ করাতে পারবেন না। ঠিক আছে, যদিও পরবর্তী আপনি শিখান, ট্রেনিংয়ের মাধ্যমে তাদেরকে শিখান, এটা তো ভিন্ন হিসাব, কিন্তু প্রথমত এই বিষয়গুলো লক্ষ্য করবেন। তারপর আরেকটা ইম্পর্টেন্ট আরেকটা বিষয় হচ্ছে ধৈর্য ও আন্তরিকতা আছে কিনা। দেখেন, একটা মানুষ যদি কিছু না পারে তাহলে তাকে শেখানো যায় যদি তার ধৈর্য থাকে, কিন্তু যদি অনেক কিছু জানে, ধৈর্য না থাকে, তাহলে তাকে দিয়ে আপনি কোনোদিন কোনো কাজ করাতে পারবেন না। সুতরাং যাকে আপনার সাথে টিমে নিয়ে আসবেন তার ধৈর্য আছে কিনা, তার হচ্ছে কতটুকু আন্তরিকতা আপনার প্রতি, এই বিষয়টা দেখে শুনে বুঝে অ্যান্ড দেন হচ্ছে তাকে আপনার প্রতিষ্ঠানে নিয়োগ দিবেন।
ঠিক আছে। তারপর নিয়োগ যখন হয়ে যাবে, তারপর হচ্ছে আমরা তাকে কীভাবে টেস্ট করবো দেখেন, ট্রায়াল হিসেবে তাকে ট্রায়াল ক্লাস নিতে দিন, ঠিক আছে। প্রথমে ট্রায়াল ক্লাস দেখুন, তার কন্ডিশন কি, মানে কোন অবস্থানে বর্তমানে আছে। সে যদি আপনার প্রতিষ্ঠানে আসে তাহলে কি সে কী করতে পারবে কিনা, আপনার প্রতিষ্ঠান সে ঠিক মতো পড়াতে পারবে কিনা। প্রথমে হচ্ছে ট্রায়াল ক্লাসে এই বিষয়গুলো দেখুন। তারপর হচ্ছে আপনি এই বিষয়টা তাদের কি আপনি নিজে আপনি একজন প্রতিষ্ঠানের মেইন হয়ে আপনি হচ্ছে তাদের এই বিষয়টা আপনি কী করতে হবে, পর্যবেক্ষণ করতে হবে। পর্যবেক্ষণ করুন। তারপর হচ্ছে তাকে একজন স্টুডেন্ট দিয়ে বলবেন যে তাকে আপনি পড়ান। যখন সে পড়াবে তখন হচ্ছে আপনি বুঝতে পারবেন যে আসলে সে কতটুকু যোগ্য, কতটুকু কি সে সব কিছু মেনটেন করতে পারতেছে কিনা। হ্যাঁ, এই বিষয়গুলো আপনি বুঝতে পারবেন। তারপর হচ্ছে ফিডব্যাক নিন, তার থেকে আপনি জানতে পারেন কি কন্ডিশন, বা তারপর হচ্ছে আপনি আপনার সিদ্ধান্ত কি নিতে পারেন। দেখেন, আপনি একজন আসলে আপনি আপনার সাথে যুক্ত করে নিলেন, ব্যাপারটা যাতে এরকম না হয়, দেখে শুনে বুঝে তারপর হচ্ছে ইন্টারভিউ নিয়ে তাদেরকে আপনার সাথে কি করতে হবে, আপনাদের সাথে যুক্ত করতে হবে। তাহলে কি হবে, আমাদের যে নিয়ত, আমাদের যেই মাকসাদ ছিল তখন সেটা কিছু পরিপূর্ণতা পাবে। আচ্ছা, যাই হোক, এখন দেখেন এটাও ঠিক হলো, মানে আপনার ট্রায়াল ক্লাস নিয়েও দেখলেন সে ঠিকঠাক ফিটফাট আছে। এখন আপনাকে যেটা করতে হবে, মোস্ট ইম্পর্টেন্ট, এটা কেউ ভুলবেন না, তার সাথে চুক্তি করতে হবে। যদি আপনি চুক্তি না করেন তাহলে আপনি পরবর্তীতে বিভিন্ন সমস্যা পড়তে পারেন। সেজন্য তার সাথে আপনাদের এখানে আসার সাথে সাথে লিখিত একটা চুক্তি করুন, ঠিক আছে। তার কাজ কি হবে, কাজের পরিধি আপনি তাকে স্পষ্টভাবে জানিয়ে দিন যে আপনার এই কাজ হবে, আপনি এই কাজ করতে হবে, এইভাবে আপনার রিপোর্ট জমা দিতে হবে, এইভাবে স্টুডেন্টদের তথ্য আপনি এইভাবে আপনার যত শর্ত আছে স্টুডেন্টদের তথ্য, আপনার প্রাতিষ্ঠানিক যেই গোপনীয়তা রয়েছে সেগুলো মেনে চলে সবকিছু শর্ত আপনি তাকে দিয়ে রাখবেন তখন, ঠিক আছে। কিন্তু আপনি যদি তার সাথে এই বিষয়গুলো না ঠিকঠাক করেন, চুক্তিতে না নিয়ে আসেন, তাহলে পরবর্তীতে আপনার সমস্যা হবে। সুতরাং আপনার প্রতিষ্ঠানের যে বিষয়গুলো, অভ্যন্তরীণ বিষয়গুলো আপনি তাকে সতর্কতার ভিতরে, শর্তের ভিতরে স্পষ্টভাবে তাকে জানিয়ে দিবেন। আপনার দায়িত্ব এতটুকু, আপনি এটা করতে হবে, সেটা করতে হবে, এভাবে করতে হবে। আপনি বিষয়গুলো যখন তাকে জানিয়ে দিবেন, তাহলে কি হবে, সে আপনার স্পষ্ট একটা বার্তা পেয়ে গেল এবং সে কাজ করার ক্ষেত্রে সেটা মাথায় রেখে কাজ করবে। তো আশা করি নির্ভরযোগ্য শিক্ষক কিভাবে খুঁজবেন, কোথায় কোন কোন মাধ্যমে খুঁজতে পারবেন, এবং তাদের কিভাবে হচ্ছে আপনি যোগ্যতা দেখবেন, ফ্রি ট্রায়াল ক্লাস আপনার কিভাবে দেখবেন এবং কিভাবে সিদ্ধান্ত নেবেন, তারপর হচ্ছে আপনি চুক্তি কিভাবে করবেন, এই বিষয়গুলো আমরা এখন আমরা আলোচনা করেছি, ঠিক আছে। তো তারপর আমরা যদি এখন দেখি নতুন শিক্ষককে ট্রেনিং দিন। আপনার প্রতিষ্ঠানে কিন্তু এখন সে এসে পড়েছে অলরেডি, ঠিক আছে, চুক্তির মাধ্যমে সে আপনার প্রতিষ্ঠানে এসে পড়েছে। এখন নতুন শিক্ষককে ট্রেনিং দিন। ট্রেনিং যদি আপনি আপনার স্টাইলে না দেন, তাহলে আপনার প্রতিষ্ঠানের প্রবলেম হয়ে যাবে, আপনার কোয়ালিটি নষ্ট হয়ে যাবে। সে হয়তো বিভিন্ন ইনস্টিটিউট থেকে সে করলো, আপনার কোর্স করলো, সে বিভিন্ন ইন্টারভিউ ট্রেনিং করলো, কিন্তু আপনার সাথে মিলতেছে না, আপনার স্টাইলে আসতেছে না, তাহলে কিন্তু হবে না। সেজন্য আপনাকে নতুন শিক্ষক আসলে তাকে ট্রেনিং দিতে হবে আপনাকে, ঠিক আছে। তো ট্রেনিংয়ে আপনি কী করবেন দেখেন, আপনার পড়ানোর পদ্ধতিটা তাকে করবেন, বুঝিয়ে দিবেন। আপনার সিলেবাসের ক্লাসের প্ল্যান আপনি তাকে বুঝিয়ে দিবেন। আপনার পড়ানোর পদ্ধতি যে দেখেন, আপনি তাকে এভাবে বলতে পারেন, অন্য প্রতিষ্ঠানে এক প্রতিষ্ঠানের এক সিস্টেম এক রকম, ঠিক আছে। এক প্রতিষ্ঠানের কারিকুলাম এক রকম হতে পারে। তার কারিকুলামটা তাকে করবেন, বুঝিয়ে দিবেন। আপনি তাকে আপনার সিলেবাসের প্ল্যান, আপনার হচ্ছে সিলেবাস ও ক্লাস প্ল্যান তাকে যখন বুঝিয়ে দিবেন, তখন সে বুঝতে পারবে খুব সহজেই, ঠিক আছে। আপনি তাকে ট্রেনিং না করলে আপনার হচ্ছে কি হবে, আপনার স্টাইলে সে পড়াতে পারবে না, তাহলে কি হবে, আপনার ক্লাস, আপনার ব্র্যান্ড ভ্যালু কমতে থাকবে। সুতরাং আপনার এখানে একজন আসার পর হচ্ছে আপনি তাকে করবেন, ট্রেনিং করাবেন, আপনার সিলেবাস বুঝিয়ে দিবেন। হ্যাঁ, তারপর হচ্ছে অভিভাবকদের সাথে কথা বলার ধরন। অবশ্যই এটা হয়তো অনেকে অ্যালাউ করে, অনেকে অ্যালাউ করে না। তো এটা হচ্ছে আপনাদের অভ্যন্তরীণ বিষয়। যদি অ্যালাউ করেন, তাহলে তাকে আপনি আপনার প্রতিষ্ঠানের করবেন, তাকে আপনি আপনার প্রতিষ্ঠানের নিয়ম কারণ যেগুলো রয়েছে সেগুলো আপনি তাকে বুঝিয়ে দিবেন। অভিভাবকদের সাথে কীভাবে কথা বলতে হবে, কীভাবে হচ্ছে তাদের সাথে কমিউনিকেশন রেখে আপনার হচ্ছে সব কিছু যতটুকু বোঝানোর প্রয়োজন আপনি তাকে আপনার মতো বুঝিয়ে দিবেন। কিন্তু এটা অনেকেই অ্যালাউ করে না। বেসিক্যালি অনলাইনের ক্ষেত্রে হচ্ছে অভিভাবকদের সাথে সহকারী কোনো শিক্ষক কথা বলা এটা আসলে অ্যালাউ না। তবে আপনাদের যদি পলিসি ওরকম কিছু না থাকে, তাহলে এটা আপনাদের সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়, ঠিক আছে। তারপর হচ্ছে আপনি তাকে ট্রেনিংয়ে আরও শিখাতে পারেন যে প্রগ্রেস রিপোর্ট কীভাবে দেবে, এটা আপনি তাকে বুঝিয়ে দিতে পারেন, ঠিক আছে। তাহলে সে আপনাকে প্রতিনিয়ত আপডেট দিতে পারবে। আশা করি এগুলো হয়তো প্রাথমিক অবস্থায় অনেকে বুঝতে সমস্যা হবে, যখন একবার করে ফেলবে, দুইবার করে ফেলবে, তখন ওই বিষয়গুলো হচ্ছে ইজি, ঠিক আছে। যাই হোক, তারপর হচ্ছে দেখেন, আমরা যদি দ্বিতীয় বিষয়টা দেখি, প্রযুক্তি ট্রেনিং। এখানে দেখেন তাকে আপনি যদি সেই গুগল জুম বা গুগল মিট সেগুলো ব্যবহার করতে পারে, আলহামদুলিল্লাহ। যদি না পারে, ভালো শিক্ষক পেয়ে যান। আমি ওপরও বলেছি, যদি ভালো পেয়ে যান, ধৈর্য থাকে, তাহলে আপনি তাকে শিখিয়ে আপনার সাথে রাখেন, সমস্যা নাই, ঠিক আছে। তো মনে করেন সে এগুলো পারে না, তাকে আপনি শিখিয়ে দিবেন কীভাবে আপনার ক্লাসের লিঙ্ক ক্রিয়েট করতে হয়, হ্যাঁ। তারপর হচ্ছে কীভাবে স্ক্রিন শেয়ার করতে হয়, তারপর হচ্ছে কীভাবে ক্লাস রেকর্ড করতে হয়, হোয়াটসঅ্যাপ
হোয়াটসঅ্যাপে আপনাকে কীভাবে কী করবে, রিপোর্ট পাঠাবে, এই বিষয়গুলো তাকে একবার দুইবার আপনি যখন ট্রেনিং করাবেন, বুঝিয়ে দেবেন, তখন সে ইজিলি এই বিষয়গুলো আয়ত্ত করে নিতে পারবে। তারপর হচ্ছে সে আপনার সাথে কাজ করার জন্য কি দক্ষতা অর্জন করে নিতে পারবে। দেখেন একটা বিষয় হচ্ছে, কেউ প্রথমে অনেক কিছুই পারে না। আপনি যখন শিখছেন, আমি যখন শিখছি, আমরাও প্রথম পারতাম না। চেষ্টা, আন্তরিকতা হচ্ছে আমাদের শিখার যে মানসিকতা, সেইগুলো আমাদের ভিতরে ছিল, সেই জন্য আমরা সেগুলো কি পারি। তো আশা করি আপনার সাথে যদি সে কাজ করতে আসে, তাহলে আপনি হচ্ছে তাকে যদি ঠিকঠাক মতো শিখিয়ে দিতে পারেন, তাহলে আশা করি সেও বুঝতে পারবে ইনশাল্লাহ। আচ্ছা, এখন আপনি তাকে ট্রেনিং করে আপনি হচ্ছে তাদেরকে সাথে নিয়ে আসলেন, এখন আপনি তাকে মনিটরিং করতে হবে। মনিটরিং আপনি তাকে রাখতে হবে, ঠিক আছে। কীভাবে মনিটরিং করবেন এই বিষয়টা যদি আমরা দেখেন, মাসে একবার ক্লাস পর্যবেক্ষণ করুন। অবশ্যই আপনাকে যখন শিক্ষকে পড়াচ্ছে বাচ্চাদেরকে, তখন তো আপনি থাকতেছেন না, ঠিক আছে। যদি আপনার অফিস টিম থাকে সেখানে, সেটা ভিন্ন হিসাব, সেটা হচ্ছে অনেক প্রফেশনাল, এটা হচ্ছে অনেক বাহিরের মানে দেরির কথা, অনেক দূরের কথা। যখন আপনার টিম ঠিকঠাক মতো বিল্ড হয়ে যাবে, সেটা হচ্ছে তখনকার কথা। কিন্তু প্রাথমিক অবস্থাতে আপনার হচ্ছে ওইরকম আপনার কি ম্যানেজমেন্ট থাকবে না, তখন আপনাকে কী করতে হবে, নিজেকে পর্যবেক্ষণ করতে হবে। অন্ততপক্ষে মিনিমাম এখানে 1 মাস যদিও বলা আছে কথা লেখায়, কিন্তু আপনি 15 দিন পরে বা প্রত্যেক সপ্তাহে 15 দিন বা না পারলে মিনিমাম 1 মাস পরেও কি আপনি আপনার ক্লাসগুলো মনিটরিংয়ের মাধ্যমে পর্যবেক্ষণ করবেন, ঠিক আছে। তারপর হচ্ছে আপনি স্টুডেন্টদের থেকে ফিডব্যাক নিতে পারেন, ফিডব্যাক আপনি গার্ডিয়ান থেকে নিতে পারেন, ঠিক আছে। তাদের মতামত আপনি জানতে পারেন যে শিক্ষক কীভাবে পড়াচ্ছে, হ্যাঁ, বা কীভাবে তার সব ঠিকঠাক আছে কিনা, বা যদি কোনো সমস্যা হয় তাহলে কি সেখানে আপনি তাৎক্ষণিক সমাধান করার একটা চেষ্টা করবেন, ঠিক আছে। আচ্ছা দেখেন, তারপরে যদি আমরা দেখি মানের নিশ্চয়তা। আপনি যদি ওই শিক্ষক যদি ভালো কিছু করতে পারে, প্রতি মাসে কি পারফরমেন্স যদি ভালো রিভিউ আসে, তাহলে কি আপনি তাকে কি করতে পারেন, বোনাস দিতে পারেন। আপনি হচ্ছে আপনার একাডেমি থেকে তাকে আরও উৎসাহিত করার জন্য আপনি কি করতে পারেন, ভালো শিক্ষককে কি করতে পারেন, আপনি বোনাস দিবেন, এরকম একটা রিওয়ার্ড সিস্টেম রাখবেন। এতে করে আপনার প্রতিষ্ঠান কি হবে, আপনার প্রতিষ্ঠান এগিয়ে যাবে। শিক্ষকরা যখন ভালো কাজ করবে, অভিভাবকদের থেকে যখন ভালো রিভিউ আসবে, তখন কি আপনার প্রতিষ্ঠান এগিয়ে যাবে ইনশাল্লাহ। তো সেজন্য আপনি ভালো শিক্ষকদেরকে সবসময় কী করবেন, বোনাস দিবেন। আর হচ্ছে যারা হচ্ছে মনে করেন ওইরকম ফিডব্যাক নিয়ে আসতে পারেনি, বা দেখা যাচ্ছে যে দুর্বল, অতিরিক্ত, তাদেরকে কী করবেন, আপনি সাহায্য করতে পারেন। যে সমস্যা, যে জায়গায় সে দুর্বল, সেই পয়েন্টগুলো আপনি কী করবেন, সেই পয়েন্টগুলো আপনি দেখে তাকে বুঝিয়ে দেবেন, ঠিক আছে। আর যদি তারপরেও সে যদি না পারে, তাকে তো আপনি যথেষ্ট সুযোগ দিলেন, 1 মাস 2 মাস 3 মাস, তারপরেও যদি আপনি দেখেন যে না আপনার এখন হচ্ছে না ওকে দিয়ে, তখন তাকে আপনার প্রতিষ্ঠান থেকে বিদায় করতে পারেন। কারণ আপনি একজন শিক্ষকের জন্য ট্রাই করলেন, যদি না হয়ে গেলে আলহামদুলিল্লাহ, না হয়ে গেলে দিন শেষে আপনি সিদ্ধান্ত নিয়ে তাকে বিদায় করতে হবে। তো আশা করি আপনি আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন। নতুন শিক্ষককে কীভাবে ট্রেনিং দেবেন সেই বিষয়টা আশা করি আপনাদেরকে বুঝাতে পারলাম। আপনারা ট্রেনিংয়ে কী শেখাবেন, প্রযুক্তিগত ট্রেনিং কীভাবে দিবেন, তারপর হচ্ছে কীভাবে মনিটরিং করবেন, মানের নিশ্চয়তা কীভাবে ঠিক করবেন, এসব বিষয় কি এখন আসলে আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, তারপরে আমরা যদি এখন 4 নম্বর বিষয়টা দেখেন, আয়ের ভাগ করার নিয়ম। এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট, যদিও এটা আপনাদের সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়, তারপর আমরা যেহেতু এখানে আপনাদেরকে সিরিজ ভিডিও বানাচ্ছি, আমাদেরকে বলে দেওয়া উচিত মনে করি। আচ্ছা, আয়ের ভাগের বিষয়টা হচ্ছে যে দেখেন, আপনার ইনকাম যখন আসবে, যখন আপনি মনে করেন একটা টিম বিল্ড করে আপনি ইনকাম করবেন, তখন হচ্ছে আপনাকে ওইটা মাথায় রেখেই কিন্তু আপনাকে আপনার ইনকামটাকে কি ভাগ করে দিতে হবে। কাকে কীভাবে দিবেন, কোন শিক্ষককে কীভাবে দিবেন, বা আপনার প্রাইভেসি পলিসি নিয়মকানুনের ভিতরে কীভাবে রাখতে পারেন, সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত বিষয়। তারপর আমরা বলি, দেখেন, যদি আপনি আপনার প্রতিষ্ঠানে যারা আপনার সহযোগী থাকবে, সহযোদ্ধা থাকবে, সহকারী থাকবে, শিক্ষক থাকবে, শিক্ষিকা থাকবে, তাদেরকে যদি আপনি খুশি রাখতে পারেন, বা তারা যদি স্যাটিসফাইড না হয় আপনার প্রতিষ্ঠানের প্রতি, তাহলে কি আপনার ক্লাস ভালো যাবে না, ক্লাস ভালো নেবে না, বা অনেক সময় তারা কি আপনার এখান থেকে চলে যেতে পারে। সেজন্য আপনি এটা করতে একটু সাবধানতা অবলম্বন করবেন। দিন শেষে আসলে মূলত আমাদের এটার জন্য কাজ করা সবারই, ঠিক আছে। তো এটা একটু সেন্সিটিভ বিষয়, সেজন্য আপনারা যখন এই কাজগুলো করবেন একটু ভেবে চিন্তা করবেন। দেখেন, আয়ের ভাগের ফর্মুলা, আপনি হচ্ছে 70% আর 30%, ঠিক আছে। আপনি প্রথমে চাইলে এটা আপনি কি করতে পারেন, প্রয়োগ করতে পারেন। যেমন প্রথম হচ্ছে আপনি 70% নেবেন, আর হচ্ছে শিক্ষককে প্রাথমিক অবস্থা 30% দেবেন, একেবারে নতুন যখন থাকবে, ঠিক আছে। তারপরে হচ্ছে এটা করতে পারে না, এটা হচ্ছে আপনাদের ব্যক্তিগত বিষয়। তারপর আবারও বলি, এটা আপনাদের ব্যক্তিগত বিষয়, আমি জাস্ট বলে দেওয়া, ঠিক আছে। তারপর হচ্ছে দ্বিতীয়ত, আপনি যদি 30% আর হচ্ছে 70% না রাখেন, তাহলে আপনি এখানে রাখতে পারেন হচ্ছে কি 40% আর হচ্ছে 60%। মনে করেন আপনি 40% হচ্ছে শিক্ষকে নিল, আর 60% হচ্ছে কি আপনি নিলেন, সেটাও করতে পারেন, ঠিক আছে। তারপর হচ্ছে আপনি যখন পুরাতন হয়ে যাবে, শিক্ষক যখন পুরাতন হয়ে যাবে, যখন বুঝতে পারবে, তখন আপনি চাইলে কি, তখন আপনি যখন সে অভিজ্ঞ হয়ে যাবে, আপনার প্রতিষ্ঠানে পুরাতন 5 মাস 1 বছর বা 2 মাস 3 মাস সার্ভিস দিতে আপনার মনে হলো যে না তার নির্যাতনটা দেওয়া উচিত, তখন আপনি কি করবেন, অভিজ্ঞ হয়ে গেলে আপনি হচ্ছে 50% আপনি দিতে পারেন। এখানে যদি 40% লেখা আছে, আপনি 50-50 দিতে পারেন, ঠিক আছে। তবে 50% থেকে কখনো যাতে না হয়, আপনার প্রতিষ্ঠানের 50%, শিক্ষকের 50%, এটা যাতে সবসময় থাকে, এটা বজায় রাখবেন, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, এখন আমরা যদি উদাহরণ দেখি, দেখেন হিসাবের যদি উদাহরণ আমরা একটু দেখেন 10 জন স্টুডেন্ট হচ্ছে $50 করে দিলে আমাদের $500 হবে।
এখান থেকে আপনি যদি ওই আমাদের 30% আর 70% যদি ফর্মুলায় যায় তাহলে হচ্ছে আপনি পাবেন হচ্ছে $350, $500 থেকে $350 আপনি নেবেন, আর 70% হিসেবে, আর হচ্ছে শিক্ষকে পাবে হচ্ছে $150 30% হিসেবে। ঠিক আছে, তখন হচ্ছে প্রাথমিক অবস্থায় দুজনে লাভবান হবেন। ঠিক আছে, যাই হোক, এখন পেমেন্টের নিয়মটা যদি আমরা একটু দেখি, পেমেন্টের নিয়মটা আমরা যদি একটু দেখে দেখেন, মাসের শেষে হিসাব দিন। ঠিক আছে, মাসের শেষে আপনি হচ্ছে পেমেন্টের বিষয়টা মানে কি করবেন, একদম ঠিকঠাক করে হচ্ছে হিসাব নিয়ে নেবেন, দিয়ে দেবেন। ঠিক আছে, শিক্ষক অভিভাবকদের থেকে আপনি পেমেন্টটা নিয়ে আসলেন, শিক্ষককেও দিয়ে দিলেন, মাসের শেষে সেগুলো করে দিবেন। ঠিক আছে, ঠিক আছে, তারপর হচ্ছে আপনি যখন এগুলো করবেন তখন শিক্ষক খুশি থাকবে, আর আপনার সেদিক থেকে কি হবে, টাকাটাও আপনার কাছে এসে পড়বে। ঠিক আছে, তারপর হচ্ছে আপনি দেখেন সময় মতো পেমেন্ট করুন, পেমেন্ট করুন, তারপর হচ্ছে সময় মতো আপনি হচ্ছে ওই দিক থেকেও স্টুডেন্ট থেকেও আপনি কি টাকাটা নিয়ে আসলেন, প্লাস হচ্ছে শিক্ষককেও আপনি টাকাটা বুঝিয়ে দিলেন। ঠিক আছে, এতে করে কি আপনার নিজের মানে যে একটা চাপ থাকলেও সেই চাপটা চলে যাবে। ঠিক আছে, আর সবচেয়ে বড় কথা হচ্ছে বিশ্বাস, আমরা সবাইকে বিশ্বাস করতে হবে, বিশ্বাস করেই চলতে হবে। হ্যাঁ, বিশ্বাস করে যদি না চলে তাহলে আসলে দুনিয়াটা বিশ্বাসের উপরে চলে। সুতরাং শিক্ষক যারা থাকে তাদেরকেও বিশ্বাস করবেন। আর এখানে সতর্কতার সহিত যা যা করা যাবে না, এটা যদি আমরা একটু দেখি, দেখেন সব স্টুডেন্টের তথ্য কোনো শিক্ষককে দিবেন না। আপনি যে শিক্ষককে যে কয়জন স্টুডেন্ট দিবেন তাদের তথ্যই শুধুমাত্র তার কাছে থাকবে। ঠিক আছে, অন্য কোনো স্টুডেন্ট বা অন্য কোনো অভিভাবকের তথ্য কি কোনো আদার্স মানে শিক্ষকের কাছে দিবেন না। ঠিক আছে, তারপর হচ্ছে যেটা করতে হবে সতর্কতার ভিতরে, যেটা নিজের ব্র্যান্ড রক্ষা করতে হবে। ঠিক আছে, যেটা বললাম ট্রেনিংয়ের মাধ্যমে হোক, যেমনি হোক, কোয়ালিটি ঠিক রেখে হোক, আপনার ব্র্যান্ড কি আপনি রক্ষা করতে হবে। তারপর হচ্ছে শিক্ষক যেন নিজে ব্যবসা না করে। অনেকেই দেখা যাচ্ছে যে আমি এখানে করলাম, করার পাশাপাশি হচ্ছে আমার হচ্ছে আরেকটা প্রতিষ্ঠানের সাথে আমি যুক্ত হলাম, সেটা করা যেতে পারে, কিন্তু এতে করে আপনার যাতে প্রতিষ্ঠানের মান না কমে, বা দেখা যাচ্ছে যে আপনার বিষয়টা ওখানে শেয়ার করে দেয় কিনা, এরকম একটা ঝুঁকি থেকে থাকে। সেই জন্য আপনারা যত চেষ্টা করবেন যাদেরকে নিয়ে আসতে, তাদের সাথে চুক্তি ওইভাবেই করতে, যে আপনি আমার প্রতিষ্ঠানে চাকরি করলে, ঠিক আছে, আপনি আমার প্রতিষ্ঠানে চাকরি করলে এটা হচ্ছে আপনি এখানেই করতে হবে, বাকি আদার্স কোনো সাইডে আপনি যেতে পারবেন না। এই বিষয়টা তাদের সাথে চুক্তিতে এটা স্পষ্ট আগে করে রাখুন, তাহলে এই সমস্যাটা আর পরবর্তীতে ফেস করতে হবে না। ঠিক আছে, আচ্ছা, তারপর হচ্ছে দেখেন টিম ম্যানেজমেন্ট একসাথে পরিচালনা। ঠিক আছে, তারপরে বিষয়টা আমরা যদি দেখি, এখানে দেখেন পরের বিষয়টা আমরা যদি একটু দেখি, টিম ম্যানেজমেন্ট একসাথে পরিচালনা। আপনি যত কিছুই করেন, ভালো ম্যানেজমেন্ট ছাড়া কিন্তু আপনার টিম কি কাজ করবে না, সুতরাং আপনাকে সেটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা, যোগাযোগ যদি আমরা একটু এখানে দেখি, এখানে দেখেন যোগাযোগের যে বিষয়টা, সেটা হচ্ছে যে টিমের সাথে আপনি কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা। এখানে হোয়াটসঅ্যাপ গ্রুপ অবশ্যই তৈরি তো করতে হবে। আপনি যখন বিল্ডিং করবেন আপনার হচ্ছে একাডেমি, তখন আপনাকে কি করতে হবে, হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করতে হবে। ঠিক আছে, আর হোয়াটসঅ্যাপের ভিতরে আসলে সব কিছুই আসলে মানে করা যেতে পারে বা করে মানুষ, হোয়াটসঅ্যাপটা একটু ইজি ওয়াই আর কি। তো সেই জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে, আপনাদের হোয়াটসঅ্যাপ কমিউনিটি থাকবে। সেটা হচ্ছে আমরা যখন প্র্যাকটিক্যালি আমরা দেখাবো তখন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে হবে। এখন তো আপনাদেরকে তার আগের ভিডিওতে হয়তো আমরা দেখিয়েছিলাম, তারপর হচ্ছে বিস্তারিত প্র্যাকটিক্যাল দেখাতে হবে। কি করবেন, হোয়াটসঅ্যাপ গ্রুপ আপনারা তৈরি করে নেবেন, সেখানে কমিউনিটি তৈরি করবেন, কমিউনিটির ভিতরে কি গ্রুপ তৈরি করতে হবে। ঠিক আছে, তারপর হচ্ছে সাপ্তাহিক মিটিং, অবশ্যই আপনি টিম ম্যানেজমেন্ট যারা করবে তাদের সাথে সাপ্তাহিক মিটিং আপনি করতে হবে, আপডেট নিতে হবে, প্রতিদিনের আপডেট কি হলো, বা দেখা যাচ্ছে যে আপনার সাপ্তাহিক মিটিং কিভাবে করবেন সেগুলো সব হোয়াটসঅ্যাপ কমিউনিটির ভিতরে, মিটিংয়ের ভিতরে, সাপ্তাহিক মিটিংয়ের ভিতরে কি আলোচনা করবেন, কোনো সমস্যা হচ্ছে কিনা, সমস্যা হলে সেটা সমাধান কিভাবে করবেন। হ্যাঁ, সেই বিষয়গুলো কি আপনারা হোয়াটসঅ্যাপ কমিটির ভিতরে প্রথমে গ্রুপ খুলবেন, গ্রুপ খুলে তারপর হচ্ছে আপনারা এই বিষয়গুলো নিয়ে কি কথা বলবেন। ঠিক আছে, আচ্ছা, এখানে আমরা যদি দেখি, দেখেন শিডিউল ব্যবস্থাপনা। ঠিক আছে, গুগল শিটে স্টুডেন্টদের তালিকা অবশ্যই থাকবে। হ্যাঁ, কে কার ক্লাস নেবে, কে কখন কি করবে, ঠিক আছে, সেগুলো ঠিক করুন আপনি হচ্ছে গুগল শিটের মাধ্যমে। ঠিক আছে, কমপ্লিট হলে সব কিছু কি সমাধান করুন। তারপর হচ্ছে ব্রেকআপ প্ল্যান রাখুন, অবশ্যই সেগুলো আপনারা রাখতে হবে। ব্রেকআপ প্ল্যান না রাখলে দেখা যাচ্ছে যে একজন আপনার শিক্ষক কি হলো, একজন শিক্ষক আপনার কোনো প্রবলেমের কারণে নেট নেই বা আদার্স কোনো প্রবলেমের কারণে সে ক্লাস করতে পারবে না, তখন আপনি কি ব্যাকআপ হিসেবে আরেকজন শিক্ষককে সেখানে কি ক্লাস নিতে দেওয়া লাগতে পারে, সুতরাং সেটাও মাথায় রাখতে হবে। ঠিক আছে, তারপর হচ্ছে ফিডব্যাক, স্টুডেন্ট ফিডব্যাক, মাসে একবার তাদের থেকে ফিডব্যাক যখন তারা বেতন দেবে বা হচ্ছে আপনার হাদিয়া দেবে, তখন তাদের অভিভাবকদের থেকে বা তাদের থেকে কি ফিডব্যাক নেবেন। অনেক সময় ফিডব্যাকে উঠে আসে যে কোনো প্রবলেমের কথা, হ্যাঁ, সমস্যা থাকলে তাৎক্ষণিক কি সেটার ব্যবস্থা নেওয়ার ট্রাই করবেন। হ্যাঁ, তারপর হচ্ছে ভালো ফিডব্যাক শিক্ষককে জানান। যদি কোনো অভিভাবক আপনাকে ভালো ফিডব্যাক দেয় তখন আপনি ওই গ্রুপের শিক্ষকদের সাথে আপনি এটা কথা বলতে পারেন যে না, ওরা ভালো বলছে, ভালো আপনার সুনাম করছে, বা আপনার পড়ার ধরন তারা কি পছন্দ করছে। হ্যাঁ, তাহলে তাকে এই বিষয়টা জানালে সে আরো উৎসাহিত হবে। তারপর হচ্ছে যদি কোনো অভিভাবক যদি আপনাকে খারাপ ফিডব্যাক দেয়, কোনো অভিভাবক যদি কোনো বিষয় নিয়ে আপনাকে মনে করেন যে না ওস্তাদ ঠিক নেই বা এই প্রবলেম, তখন কি তাদের সাথে কথা বলে সেটা সমাধান করে ট্রাই করবেন, আশা করি ইনশাল্লাহ। আচ্ছা, তারপর হচ্ছে সবসময় শিক্ষককে মোটিভেট রাখুন। হ্যাঁ, এতে করে ভালো
পারফরমেন্স পাবে তারা, বা যদি কোনো শিক্ষক ভালো কিছু করতে পারে তাদেরকে কি বোনাস দিতে পারেন, যেটা আগেও বলেছিলাম এখনও বলি। হ্যাঁ, প্রশংসা করতে পারেন সবার সামনে কোনো মিটিংয়ে। হ্যাঁ, আপনি তাদেরকে মিটিংয়ের ভিতরে যারা যারা ভালো করবে তাদেরকে অবশ্যই প্রশংসা করলে এতে করে তাদের কি স্পিড বাড়বে। ঠিক আছে। আর সর্বশেষ কথা হচ্ছে আপনি সবার সাথে কি পরিবারের মতো আপনাকে ভাবতে হবে। যে আপনি একজন যদি মাদ্রাসার মহতামিম হন তাহলে অবশ্যই সবার সাথে ভালো সম্পর্কে আপনাকে কি রাখতে হবে। তো আশা করি টিম ম্যানেজমেন্টের বিষয়টাও আপনারা বুঝতে পেরেছেন, সেটা কিভাবে পরিচালনা করবেন। ভালো টিম ছাড়া কিন্তু কি, ভালো ম্যানেজমেন্ট ছাড়া আপনার টিম কাজ করবে না, সেটা মাথায় রাখতে হবে।